প্রতিকূলতা জয় করে স্বপ্নের চূড়ায় পৌঁছানো মানুষের গল্প সবসময় আমরা শুনতে চাই, মানুষকে শোনাতে চাই। তবে একজন নারী যখন আর্থিক প্রতিষ্ঠানের কঠিন দায়িত্ব সামলে সংসার ও পরিবারকে সামাল দিয়ে বিশ্ব ক্রীড়া মঞ্চে দেশের পতাকা ওড়ানোর যোগ্যতা অর্জন করেন, তখন সেটি শুধু একটি গল্পেই সীমাবদ্ধ থাকে না, তখন তা হয়ে যায় একটি নতুন অনুপ্রেরণার গল্প। দর্শক, আজ আমাদের সাথে তেমন একজন অতিথি রয়েছেন। বলছিলাম অ্যাথলেটিক ফেডারেশনের একজন ট্রায়াথলন সাজিয়া সুলতানা হ্যাপির সঙ্গে আমরা আজকে কথা বলবো। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বাংলাদেশ প্রতিদিনকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। আপু, আপনি আসলে আমাদের সঙ্গে আজকে যে কারণে উপস্থিত রয়েছেন, আপনার আসলে সামনে একটা বড় একটা ইভেন্ট রয়েছে স্পোর্টসের। আপনি একজন অ্যাথলেট। শুরুতে আমরা আসলে আপনার এই অ্যাথলেটটা আমাদের দর্শকদের জন্য আসলে গণ্ডিটা পেরিয়ে আপনি যে ওভারঅল এই অ্যাথলেটিজমের সঙ্গে যুক্ত হলেন, এই অ্যাথলেটটা আপনি যে খেলাটা খেলতে যাবেন, এই ওভারঅল এই বিষয়টাকে আপনি একটু আপনার মতো করে আমাদেরকে একটু জানাতেন, আমরা সেই জিনিসটাকে শুনবো, তারপরে আমরা আপনার গল্পেতে যাব। আচ্ছা, আমি যে খেলাধুলাটা করছি বর্তমানে, এটি হচ্ছে আয়রনম্যান এর একটা সেগমেন্ট আছে। এটা পুরো বিশ্বব্যাপী যারা হচ্ছে অ্যাথলেট তারা খেলে থাকে এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে 3টি খেলারই সমন্বয় আছে। এখানে সাঁতার, সাইক্লিং, রানিং, 3টি খেলা বিরতিহীনভাবেই খেলতে হয়। আয়রনম্যানের 2টি ফরম্যাট আছে, একটি হচ্ছে আয়রনম্যান 70.3 আর একটি হচ্ছে আয়রনম্যান অনলি। আয়রনম্যান 70.3-তে টোটাল 113 কিলোমিটার 8.5 ঘন্টায় শেষ করতে হয়। আবার এটির ডাবল ফরম্যাট যেটা আয়রনম্যান, সেখানে হচ্ছে 226 কিলোমিটার শেষ করতে হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অ্যাথলেট হয়ে ওঠার জন্য আর আমাদেরকে 3টে সেগমেন্টেই ফোকাস করতে হয়। যারা রানিং, সাইক্লিং, তারপর সুইমিং 3টাই পারে, তারাই ট্রায়াথলেট হতে পারে। আর ট্রায়াথলেট হওয়ার পরেই হচ্ছে এই ইভেন্টে যারা অংশগ্রহণ করে আয়রনম্যান ইভেন্টে, আয়রনম্যান 70.3 অথবা আয়রনম্যান, তারাই হতে পারে হচ্ছে ট্রায়াথলেট এবং আয়রনম্যান। জি, আপনি যে কথাটা বলছিলেন যে আপনি বর্তমানে যে 70.3 যেটাতে খেলতে যাবেন আয়রনম্যান, এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আন্ডারে পড়েছে। আপনি একটা বাধা পেরিয়ে বা আপনি অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে যাচ্ছেন, মানে আপনি সেই জিনিসটা আপনি অ্যাকসেপ্টেবল হয়েছে ফেডারেশন থেকে। তো আসলে এই জিনিসটাকে আপনি যখন একটা জিনিসে যাচ্ছেন, এর আগে আপনি আয়রনম্যানের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সামনে আপনি যেটা বললেন যে ডাবল, এটা থেকে ইকুয়ালভাবে ডাবল যেটা আছে, আপনি যদি এইটা চ্যালেঞ্জটা উতরে যান, তো সবার শুরুতে আপনাকে বলবো যে এই খেলাটাকে আপনি কেন বেছে নিলেন আর কি? আচ্ছা, আমি বলে রাখি হচ্ছে খেলা হচ্ছে মানুষের হৃদয়ের স্পন্দন, ভালো থাকার জন্য, ইতিবাচক থাকার জন্য, মানসিক স্ট্রেস থেকে দূরে থাকার জন্য খেলাধুলাই হচ্ছে একমাত্র পন্থা হতে পারে। অ্যাথলেট হওয়ার আগেও আমি খেলাধুলার সাথে আমার অফিসে বিভিন্ন খেলাধুলার ইভেন্টগুলোতে আমি পৃষ্ঠপোষক হিসেবে থাকতাম, অর্গানাইজ করতাম কোঅর্ডিনেটর হিসেবে। আবার দেখা গেছে আমার এইসব খেলাধুলার প্রতি ভীষণ ইন্টারেস্ট ছিল। এই কারণে আমি এই 3টে স্পোর্টসে আমি যখন হাতিঝিলে প্রথম রানিং ইভেন্ট দেখতে গিয়েছি, তখনই হচ্ছে আমি ইন্টারেস্টেড হলাম আয়রনম্যান ইভেন্টের সম্পর্কে। আর ওটারই রানিং হচ্ছে একটা পার্ট, কিন্তু এর আয়রনম্যানে হচ্ছে 3টা খেলা আছে। ওখানে অ্যাম্বাসেডর যিনি ছিলেন আরিফুর রহমান, ওনাকে নিয়ে স্টাডি করলাম। স্টাডি করে দেখলাম আমি 3টা খেলা বেশ পছন্দ করি। এরপরে হচ্ছে আমি ট্রেনিং গ্রহণ করি। ট্রেনিং নিয়ে 10 মাস আমি ট্রেনিং করার পর চায়নাতে আমি আয়রনম্যান 70.3, ওটা কোয়ালিফাইং ইভেন্ট ছিল, ওখানে আমি 7 ঘন্টা 31 সেকেন্ডে শেষ করেছি। শেষ করার পরেই হচ্ছে আমি ফ্রান্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আয়রনম্যানে কোয়ালিফাই করেছি। আচ্ছা, আপনি যে কথাটা বলছিলেন, আপনি একজন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন, এর পাশাপাশি পরিবার রয়েছে। আসলে ওভারঅল একজন নারী হিসেবে এত সবকিছু আসলে কাভার কিভাবে করেন? আসলে আপনার লাইফটা, রুটিনটা কিভাবে শুরু হয়? আসলে এটা খুবই চ্যালেঞ্জিং, 3টি জিনিস একসাথে সামলে নেওয়া। আমি আজকে আমার সন্তানদের কাছে আমি দুঃখিত, কারণ হচ্ছে গত বছর আমার এই স্পোর্টসের সাথে রিলেটেড হওয়ার পরে আমি ওদেরকে একদমই সময় দিতে পারি নাই এবং ওরা পরীক্ষায় আসলে ভালো করতেও পারে নাই। কারণ হচ্ছে আমার অফিস ছিল একদিকে, আরেকদিকে আমার ট্রেনিং করতে হয় 4-5 ঘন্টা এভরিডে।
তো এটারই একটা হিউজ ভলিউম থাকে, আমার ইন্টেন্সিটিটা অনেক বেশি রানিং, সাইক্লিং, সুইমিংয়ে। তো প্রতিটা দিনই আমাকে ব্যস্ত থাকা লাগে ইনডোর এবং আউটডোরে। দ্যাটস হচ্ছে ওদেরকে নিয়ে আমার সময় ইয়েটা তেমন একটা দেওয়া হয় নাই। আমি দুঃখিত আমার পরিবারের কাছে। আর ফ্যামিলি টাইম আসলে এর মধ্যে ওরা অভ্যস্ত হয়ে গেছে যে মা ট্রেনিং করছে, কখনো সুইমিং, কখনো সাইক্লিং, রানিং। এখন তাদের কাছে আমি সরিটা এখন প্রাউডলি বলতে চাই, কারণ হচ্ছে তারা এটাকে এখন ভালোবাসতে শুরু করেছে। জি, আপনি আসলে একটা কথা বললেন, তার পাশাপাশি আসলে আপনাকে নিয়ে আমরা সকলেই গর্বিত। আপনি যে কথাটা বলছিলেন, আপনি বাংলাদেশের পতাকা নিয়ে আসলে প্রতিনিধিত্ব করতে যাবেন, এই জিনিসটা আপনার নিজের কাছে কতটুকু মানে প্রাউড ফিল হয়? আসলে নিজের দেশের পতাকা নিয়ে যখন বিশ্বমঞ্চে যাওয়া হয় তখন এটার আবেদন বা হচ্ছে এটার ফিলিংস পৃথিবীর কারো কাছে প্রকাশ করা কঠিন হয়ে যায়। তখন মনে হয় নিজের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিচ্ছি। যেমন চায়নাতে আমি যখন ইভেন্টে গিয়েছি আয়রনম্যান 70.3-তে, তখন পতাকা নিয়ে যখন ফিনিশ লাইনে দাঁড়ালাম, তখন যখন অ্যানাউন্স করলো যে ফ্রম বাংলাদেশ, তখন মনটা বিগলিত হয়ে গেছে, চোখের পানি চলে এসেছে যে না, আমি পেরেছি। বিশ্বমঞ্চে হাজার হাজার অ্যাথলেটদের কাছে বাংলাদেশ নামটা পরিচিত হচ্ছে। এটাই আসলে নিজেদের মধ্যে ভালো লাগার বিষয় হিসেবে কাজ করে, অনুপ্রেরণা হিসেবে। এত বড় একটা গেম, আপনি যেটা বলছিলেন যে টানা আপনি যে গেমটা খেলতে যাবেন 8.5 ঘন্টার একেবারে অনবরত একটা আপনার ধকল যাবে, রানিং, সুইমিং। বাংলাদেশের ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এত বড় একটা ইভেন্টের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জ নেওয়া যায় বা কতটুকু প্রস্তুতি আপনি নিতে পেরেছেন? আপনার কাছে কি মনে হয় যে এত কিছুর মধ্যেও আপনি আসলে বাংলাদেশে কোনো বাধা কি পেয়েছেন কিনা, বা আসলে ফেডারেশন থেকে কোনো সহযোগিতা আপনাকে দেওয়া হয়েছে কিনা? আসলে বাধা সব জায়গায় আছে, বাধাকে অতিক্রম করেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে সাঁতারে, যেহেতু আয়রনম্যানের ইভেন্টগুলো হয় ওপেন ওয়াটারে, সাগরে অথবা হচ্ছে লেকে। তো সেই সুবিধাগুলো আমাদের দেশে কম। আমি চন্দ্রিমাতে অনেক ময়লা পানিতেও সাঁতার কেটেছি। তারপরে হচ্ছে এর বাইরে হচ্ছে কয়েকটা লেক আছে, সেখানে পারমিশন নেই। এবং যেহেতু ওপেন ওয়াটারে সুইমিং, এই জায়গাগুলো বাংলাদেশে প্রসারিত করা উচিত এবং পানির বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতা রাখা উচিত। আর রানিং মোটামুটি করা যায় বাংলাদেশে, হাতিঝিলে বা 300 ফিটে রানিংটা করা যায়। সাইক্লিংটার জন্য তাও বাসা থেকে দূরে গিয়ে করতে হয়, 300 ফিট ছাড়া আসলে এখন সুযোগ নেই। আমরা চায়নাতে দেখেছি হাজার হাজার কিলোমিটার, অর্ধেক রাস্তা জুড়ে শুধু সাইক্লিংয়ের জন্য রুট করা হয়েছে। এরকম যদি বাংলাদেশে করা হয় আমাদের প্রশস্ততা বাড়বে, আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আপনি আসলে অ্যাথলেটিক ফেডারেশন গুলো থেকে কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছেন, বা আসলে তাদের কি মতামত যে আপনি এই জিনিসটা যাচ্ছেন, তারা কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারছে? আসলে আয়রনম্যানের যে ফেডারেশন, এই মুহূর্তে হচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে আমি পৃষ্ঠপোষকতা পাই নাই, যেহেতু বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ স্পোর্টস হচ্ছে আয়রনম্যান। এবং এটার জন্য আমার নিজস্ব সকল সঞ্চয়, আমি 13 বছর জব করে যা করেছি সব অলরেডি শেষ করেছি। তবে আশাবাদী বাংলাদেশ সরকার ইতিমধ্যে হচ্ছে একজনকে, আমার সাথে আরেকজন নারী যাচ্ছেন, ওনাকে পৃষ্ঠপোষকতা করেছেন, উনি বিকেএসপির। উনি আমার আগে হচ্ছে কোয়ালিফাইং ইভেন্টে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে, আমি পরে হচ্ছে মে মাসে গিয়েছি চায়নাতে। এই মুহূর্তে আমি এখনো গভর্নমেন্টের কাছে যাইনি বা হচ্ছে রেসপেক্টেড প্রতিনিধির কাছে যাওয়া হয়নি। যদি সরকার বা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান বা হচ্ছে যে কোনো এমএনসিগুলো যদি আমাদের সাথে পৃষ্ঠপোষকতা করে, এটা দেশের জন্য অনেক গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে বিশ্বমঞ্চে আয়রনম্যানের ইভেন্টগুলোতে এত পরিচিতি পায়, কারণ সব টুলস, অ্যাক্সেসরিজ, এভরিথিং হচ্ছে আয়রনম্যান ইভেন্টের সাথে রিলেটেড আছে। আমাদের প্রতিনিধি যারা আছেন তারা যদি এটা নিয়ে নতুন করে ভাবনা করে, সেটা হলে বিশ্বমঞ্চে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। আপনি যেটা বলছিলেন যে আপনার আগে একজন কোয়ালিফাই করেছিলেন, তিনি অ্যাথলেট, বাট আমাদের জানা মতে এটা কি সত্য কিনা, আপনি কি প্রথম নারী কিনা কর্পোরেট
নারী যে আপনি আসলে এই ট্রায়াথলনে খেলতে যাবেন, এটা কি কতটুকু সত্য? এটাই সত্য। বাংলাদেশের প্রথম চাকুরিজীবী এবং কর্পোরেট নারী হিসেবে আমি প্রথম যাচ্ছি। আরেকজন যিনি যাচ্ছেন উনি 20 থেকে 24 ক্যাটাগরির বয়স, উনি বিকেএসপির স্টুডেন্ট, উনি যাচ্ছেন। একসাথে আমরা কোয়ালিফাই করেছি, কিন্তু দুইটা দেশ থেকে কোয়ালিফাই করে আমরা ফ্রান্সে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, যেটাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলা হয়। যে আপনি এই খেলার সঙ্গে আসলে যেহেতু জড়িত আছেন, আপনি বললেন রানিং, সুইমিং এবং অ্যাথলেটটা যেটা করে থাকে, আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের সঙ্গে অন্যান্য যে সকল দেশের খেলাধুলা হয় ওদের সাথে আমাদের কতটুকু গ্যাপ রয়েছে? আসলে ওরা যেরকম ফ্যাসিলিটিস পায়, বাংলাদেশের ক্ষেত্রে আসলে এরকম ফ্যাসিলিটি কতটুকু আমরা পিছিয়ে রয়েছি? বা আপনি যেহেতু এই খেলার সঙ্গে অনেকদিন ধরে জড়িত আছেন, ওদের বিষয়গুলো যদি একটু শেয়ার করতে চাই, এরকম কোনো গল্প আছে কিনা যে আসলে তারা পাচ্ছে আমরা পাচ্ছি না, এরকম কোনো গল্প কি আপনার মনে আসছে কিনা? হ্যাঁ, আসছে। কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যারা হচ্ছে আয়রনম্যান ইভেন্টে খেলছে, লিড করছে টপ 20-তে, সবারই বিভিন্ন ক্লাবের হয়ে এবং হচ্ছে হাই গিয়ার ইকুইপমেন্ট ইউজ করে। তাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো অনেক বছর ধরে লং টার্ম তাদেরকে সাপোর্ট দিয়ে যায়। আমাদের দেশে যদি পৃষ্ঠপোষক ওরকম ভালো মানের হয়ে থাকে এবং হচ্ছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের দেশের অ্যাথলেটস যারা আছে আয়রনম্যানে তারা ভালো করতে পারবে। আরেকটা জিনিস যে আসলে আপনি এই খেলাটার সঙ্গে জড়িত আছেন অনেক দিন ধরে, এই খেলার সঙ্গে কি সবসময় মানে থাকা হবে কিনা, মানে আপনার ফিউচার প্ল্যান কি আসলে এই অ্যাথলেটিজম? আপনি যেটা বলছিলেন যে এরপরে আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে লং টার্মের যে খেলাটা রয়েছে, যে যেটা বললেন আয়রনম্যান, যেটা মেন ফ্যাক্ট, ওটার জন্য কি প্রস্তুতি চলছে কিনা এরকম কিছু? আসলে খেলাধুলা এমন একটা বিষয় যেটা আপনাকে পুরো জীবনের জন্যই একটা গোল সেট করে নিতে হয়। সো হচ্ছে আমি আমার শুরুটা যেহেতু দেরিতে করেছি, আমি গত বছর শুরু করেছি, সেহেতু হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে সামনের দিনগুলোতে সুস্থতার সাথে কনসিস্টেন্ট ওয়েতে আমি বিভিন্ন কান্ট্রিতে আয়রনম্যানের ইভেন্টগুলো খেলতে চাই এবং আমার ইচ্ছা এবং আগ্রহ আছে। যদি পৃষ্ঠপোষকতা পাই সরকার বা হচ্ছে বিভিন্ন আর্থিক বা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে, ইনশাআল্লাহ আমি বিশ্বমঞ্চে বিভিন্ন দেশে আয়রনম্যান ইভেন্টগুলোতে যাব এবং নিজের দেশকে আমি তুলে ধরার চেষ্টা করব। জি আপনি বলছিলেন যে আপনার ফিনান্সিয়াল বিষয়টি, আমি আরও একটি কথা অ্যাড করতে চাই যে ফেডারেশনের বিষয়টা। আপনি যদি ফিউচার প্ল্যানে আপনি একজন খেলার লাইফটা শেষ করে কখনো কি এরকম ভেবেছেন যে আসলে আমি এই ফেডারেশনগুলোর সঙ্গে যুক্ত হব, বা আমি যেহেতু আমি এই খেলায় নিজে বাধাপ্রাপ্ত হয়েছি সব দিক থেকে, আমি এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাবো সামনের দিকে, বা আসলে সংযুক্ত হওয়ার ইচ্ছা আছে কিনা ফেডারেশনগুলোর সঙ্গে? আসলে ফেডারেশনে কেউ না কেউ তো দায়িত্ব নিচ্ছে, দায়িত্বপ্রাপ্ত থাকবেন। আমি অ্যাথলেট হিসেবে থাকতে চাই, কারণ যেখানে অ্যাথলেট হলে সারা জীবন আপনার শেখার আগ্রহটা থাকবে, খেলাধুলার সাথে থাকতে চাই এবং হচ্ছে নিজেকে ফিট রাখতে পারবো। আমাদের যেটা হয় কি, অনেক স্পোর্টসম্যান যারা ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলোয়াড় আছেন, ম্যাক্সিমামই হচ্ছে কিছু বয়স পর্যন্ত খেলার পরেই সব কিছু ছেড়ে দিচ্ছেন। কিন্তু আমরা চাই হচ্ছে যারা হচ্ছে অ্যাথলেট আমরা আছি আয়রনম্যানে, আমরা চাই হচ্ছে বাকি জীবনটা আমরা যেন সুস্থতার সাথে এগিয়ে যেয়ে আমরা খেলাধুলাটা ধরে রাখতে চাই। কারণ আমরা হার মানতে চাই না, কারণ আয়রনম্যানের একটাই স্লোগান, এনিথিং ইজ পসিবল। যেটা আমি বলছিলাম যে আপনি যে কথাটা বলছেন যে ক্রিকেট, ফুটবল, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্রিকেট, ফুটবল এই জিনিসগুলো একটু হাইলাইটেড বেশি। অ্যাথলেটরা আসলে সেভাবে বিকেএসপি বলেন অন্যান্য ইস্যুতে তারা হাইলাইটেড হয় না, বা আসলে তাদের সেরকম আমরা দেখি না। কিন্তু আপনি একজন নারী হিসেবে এই খেলাটাতে আপনি কি চাইবেন যে, মানে আপনার মোটিভটা কি থাকবে অন্যদের প্রতি, বিশেষ করে যে ইয়াং যেসব জেনারেশন আসছে, নারীরা এসব খেলার সঙ্গে সংযুক্ত হতে চাচ্ছে, আপনি তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? আমার একটাই মেসেজ, নারীদের, ছেলেদের এবং মেয়েদের এত ডিফারেন্সিয়েশন করার কিছু নেই। তাকে শুধু স্বাধীনতাটা দিতে হবে। স্বাধীনতা মানে হচ্ছে
ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যেই আমাকে স্বাধীনভাবে খেলাধুলা করে এগিয়ে যাওয়া, এই স্পেসটা এবং রেসপেক্টটা যদি একজন নারী এবং পুরুষ যেই হোক না কেন প্রত্যেকে যদি আমরা পাই, আমরা হচ্ছে পুরো বিশ্বকে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবো। আর দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবীটাই বদলে যাবে, আমি এটা বিশ্বাস করি। জি, সুন্দর কথা বলেছেন। আপনাকে যেটা বলছিলাম যে ফেডারেশনের সঙ্গে আপনার যে কথা হয়েছিল ফিনান্সিয়াল বিষয় নিয়ে, আপনি যেহেতু বললেন যে আপনি নিজের খরচ থেকে নিজ খরচে নিজের আগ্রহ এগুলো করছেন, ফেডারেশন থেকে কতটুকু আসলে সাপোর্ট দিয়েছে? আসলে তারা কি আসলেই কোনো সাপোর্ট আপনি তাদের থেকে পাননি, নাকি বা কোনো আশা তারা দেখিয়েছেন যে না আপনি পাবেন তাদের থেকে, এরকম কোনো ফেডারেশন থেকে কোনো আসলে মেসেজ আপনাকে আমি দেওয়া হয়েছিল? ফেডারেশনের আমি ক্রীড়া পরিষদে একটা আবেদন করেছিলাম, ওনারা বলেছে এখনো জানে না, ওনাদের কাছে এরকম অসংখ্য হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে। সো এটা আমি জানি না আসলে উদ্যোগটা নিবে কি নিবে না, এটা জানি না। কিন্তু হচ্ছে আমাদের যেটা হচ্ছে, আমাদের কাছে যদি প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলেই হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো, কারণ আমরা জানি না কার কাছে গেলে হচ্ছে আমাকে মানে যে পৃষ্ঠপোষকতা দেবে, কে আমাদের সাথে কোলাবোরেশন করবে। হ্যাঁ, আমি হয়তো একটা প্রপোজাল পাঠালাম, বাট অসংখ্য প্রপোজাল প্রতিষ্ঠানের কাছে যায়, কিন্তু সে কাকে দেখবে সে জিনিসটা আসলে তাদের একান্ত পার্সোনাল ডিসিশনের বিষয়। জি, আপনি বলছেন আসলে আমাদের আসলে ওরকম প্রপার গাইডলাইন এই সব সেক্টরে আসলে নেই বা আমরা খুঁজে পাই না। যাই হোক, আপনার জন্য আসলে শুভকামনা। আপনি যেটা বলছিলেন আপনার সামনে সেপ্টেম্বরে, আমাদের জানা মতো আপনি সেপ্টেম্বরে মনে হয় ফ্রান্সে যাচ্ছেন এই খেলার জন্য, প্রস্তুতিটা কেমন চলছে আপনার? প্রস্তুতি হ্যাঁ নিচ্ছি। আমার প্রতিষ্ঠানের আমার এজিএম স্যার এবং ডিজিএম স্যার এবং আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবার কাছে কৃতজ্ঞ। সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করছে যে আপনি এগিয়ে যান। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যেন ভালো করতে পারি সেজন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ বাকিটা সৃষ্টিকর্তা চাইলে আমি চেষ্টা অব্যাহত রেখেছি, আমি যেন সুস্থভাবে শেষ করে আসতে পারি, দেশকে যেন অনেক দূর বিশ্ববাসীর কাছে যেন পৌঁছে দিতে পারি, আমি সেটাই হচ্ছে একমাত্র লক্ষ্য আমার। সাজিদ সুলতানা হ্যাপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে আপনি আবারও উঁচিয়ে ধরবেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখাও আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে অন্য কোনো পর্বে। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের আসলে খেলার প্রেক্ষাপট নিয়ে, যেখানে বাংলাদেশের প্রথম কর্পোরেট নারী তিনি আসলে সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাবেন। আমরা সকলে আশা নিয়ে থাকবো যে তিনি আর কি বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের।